দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। সুকান্ত শুভেন্দুতে নেই আস্থা, বাংলায় সংঘের বিশেষ ব্যবস্থা, শাহী সভা সুপার ডুপার ফ্লপ, এমনকি কেন্দ্রের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টেও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সভা করতে এলেও লক্ষ মানুষের সমাবেশ নাও ঘটতে পারে। কার্যত এই দুই ঘটনাই বাংলার মাটিতে পদ্মের চূড়ান্ত দুরবস্থা তুলে ধরার জন্য যথেষ্ট। এদিকে হাতের সময় বিশেষ নেই, দুবারে করানো আসছে লোকসভা নির্বাচন। 19-এর ভোটে এই রাজ্য থেকে পদ্মের ঝুলিতে গিয়েছিল 18টি আসন, আর এবারে একটিও আসন আসবে কিনা সন্দেহ। বঙ্গ বিজেপির উপর সব ছেড়ে দিলে হাতে যে কিছুই আসবে না সেটা বুঝেই এবার বাংলার মাটিতে পদ্ম ফোটাতে সংঘের দ্বারস্থ হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই জানা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর উপর আর ভরসা না রেখেই এবার লোকসভার ভোটের আগে বাংলার মাটিতে সংঘের বিশেষ বাহিনী। কার্যত এই ঘটনা যে সুকান্ত ও শুভেন্দুর উপর চূড়ান্ত অনাস্থার পরিচয় তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে 24-এর ভোটের জন্য আর বঙ্গ বিজেপির সংগঠনের উপর ভরসা রাখতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর তাই বাংলার মাঠে নামছে সংঘের বাহিনী। লোকসভা নির্বাচনের আগে থেকেই এই বাহিনী এ রাজ্যে বিজেপি কর্মীদের পাশাপাশি সমান্তরালভাবে গোপনে কাজ করবে। জানুয়ারি মাস থেকে সেই কাজ শুরু হয়ে যাবে। বিজেপি নেতাকর্মীরা রাজ্যের জেলায় জেলায় কী কাজ করছে সেদিকে নজর রাখবে এই বাহিনী। সূত্রে জানা গিয়েছে বিজেপি ও সংঘের নিজস্ব সমীক্ষা উঠে এসেছে যে কোচবিহার, বনগাঁ, পুরুলিয়া ও আরামবাগ ভিন্ন বাংলার আর কোনো লোকসভা কেন্দ্রেই লড়াই করার মতো অবস্থায় নেই পদ্ম শিবির। এই চারটিতেই যে জয়ের মুখ দেখা যাবে সেটাও নিশ্চিত নয়, আর তাই জানুয়ারি মাস থেকে বাংলার মাঠে ঘাটে পদ্মের ড্যামেজ কন্ট্রোলের কাজে নামছে সংঘের বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে সংঘের এই বাহিনীর সদস্যরা বুথ ধরে ধরে জনমত যাচাই করে রিপোর্ট দেবে। সেই কারণে বুথ ও এলাকা ধরে স্বয়ংসেবক নিয়োগ করা হবে, যারা রিপোর্ট দেবেন নির্দিষ্ট দায়িত্বে থাকা নেতাদের। কিছু আসনে সংঘের কিছু সদস্যকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানো হতে পারে। এদের বুথ এজেন্ট হবে সংঘেরই লোকেরা। সেই সঙ্গে এই বাহিনীর সদস্যরা দেখবেন বিজেপি কোথায় কি প্রচার করছে, লোক কেমন হচ্ছে, সেই মর্মে তারা রিপোর্ট জমা দেবে। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতাদের পরামর্শ দেবে এই বাহিনী। সেই সঙ্গে এই বাহিনী প্রচার করবে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের। ছোট ছোট সভা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের প্রচার চালাবে এরা। সেই করা হিন্দুত্বের প্রচারে থাকবে রাম মন্দির, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা ও তাদের বিজেপির সপক্ষে ভোট দেওয়ানোর রিপোর্টটিও দেখবে বাহিনীর সদস্যরা। 1000 কোটি নিয়ে বিস্ফোরক অভিযোগ, মমতার বিরুদ্ধে মোদীকে 6 পাতার চিঠি শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ঠিক আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, চিঠিতে দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়সের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। দুর্নীতির কারণে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতার। দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের ধীর গতি দেখে রাজ্যের মানুষ হতাশ। সূত্রের খবর, চিঠিতে একথাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীকে লেখা শুভেন্দু অধিকারীর 6 পাতার চিঠির একেবারে শেষ অংশে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সাইফনিং করার অভিযোগ তুলেছেন তিনি, এবং সেই কারণে অবিলম্বে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করার বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তাই প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বাংলাকে বরাদ্দ করা এবং কেন্দ্রীয় প্রকল্পের 1000 কোটি টাকা রাজ্যের সরকারের বিরুদ্ধে সাইফনিং করার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ঠিক যেই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের বকেয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে জানাবেন, এবং ঠিক তার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চিঠিটি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বনমন্ত্রী হয়ে ধান কেনাবেচা করতেন জ্যোতিপ্রিয় মল্লিক, ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য।
প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত। অরণ্য অভিযানের পরে ইডির হাতে এসেছিল বহু চাঞ্চল্যকর তথ্য। আবারও বন দপ্তরের তল্লাশিতে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ইডির হাতে। পাওয়া গেল চাষিদের সঙ্গে ধান কেনা বেচা নিয়ে 100টি চুক্তিপত্রে হদিশ। গরিবের চাল চুরির অভিযোগে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগাধ সম্পত্তি। সেসব হদিশ অবশ্য অরণ্য ভবন তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই পেয়েছেন ইডি। পাশাপাশি এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ে। উঠে এলো বালুর চুক্তিপত্রের তথ্য। জানা গেল চাষিদের সঙ্গে ধান কেনাবেচা নিয়ে 100টি চুক্তিপত্রে হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। এমনকি সূত্রের খবর, চাষিদের সঙ্গে ধান কেনাবেচা নিয়ে এই চুক্তি করেছিলেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক। শুভেন্দু কাণ্ডে হুলস্থুল, রিপোর্ট জমা পড়ল নবান্নে। আরও করা হলো নজরদারি। গতকাল বুধবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, ঠিক তখনই 4 বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হঠাৎ হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির নেতার এইভাবে নবান্নে হঠাৎ ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায় রাজ্যের প্রশাসনিক ভবনে। গতকাল নবান্নে বিরোধী দলনেতা ঢোকার জের কলকাতা পুলিশের নজরদারিতে এবার বাড়তি তৎপরতার নির্দেশ দেওয়া হলো বলে সূত্রের খবর। গতকালের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়ে গিয়েছে নবান্নেতে। বুধবার নবান্নেতে সরাসরি চলে আসেন শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী গাফিলতির উল্লেখ রয়েছে রিপোর্টে। এরপরেই আজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। মুখ্যমন্ত্রীর প্রবেশদ্বারে রয়েছেন কলকাতা পুলিশের একাধিক সার্জেন্ট। অন্যান্য গেটও নজরদারি বাড়ানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকে এন্ট্রি না থাকলে কোনো গাড়ি নবান্নে ঢুকবে না। জানা গিয়েছে এবার থেকে নবান্নের গেটগুলিতে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। গাড়ি ঢোকা এবং বেরোনোর উপর করা নজরদারি পুলিশের। আজ সকালেই কলকাতার পুলিশ কমিশনার নবান্নের দায়িত্বরত পুলিশ আধিকারিকদের সঙ্গে এক প্রস্তুত বৈঠক করলেন। গেট দিয়ে কোনো গাড়ি ঢুকছে, কী কারণে ঢোকা হচ্ছে এবং তার বিস্তারিত তথ্য জানতে চায় কলকাতার পুলিশ। নবান্নে আসার পথে বিভিন্ন গাড়ির গতিবিধির উপর নজর রেখেছেন কলকাতার পুলিশ এবং মুখ্যমন্ত্রীর প্রবেশপথেও গতকালের পরে আজ বাড়তি পুলিশ নিরাপত্তা রয়েছে। আজ থেকে মুখ্যমন্ত্রীর প্রবেশপথে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রাথমিক নিয়োগ মামলায় নয়া মোড়। 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতার হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশের উপর 4 সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। গত 12 ডিসেম্বরে জেলাভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ এবং সংশ্লিষ্ট মামলায় বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে সিবিআই এবং ইডি যেভাবে তদন্ত করছে সেভাবেই তদন্ত চালিয়ে যাবে। মামলাটি মূলত 2014 সালের টেটের নিয়োগ ঘিরে। ওই বছরের টেটের প্রথমে 2016 সালে এবং দ্বিতীয় দফায় 2020 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 2 নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহা পর্ষদকে প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর পর্ষদ হলফনামা দিয়ে জানায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয় এবং কিন্তু 2016 সালের নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই। এইদিকে পর্ষদের দাবি মানতে নারাজ ছিল সিঙ্গেল বেঞ্চ। সেক্ষেত্রে 2টি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিলেন আদালত। এ প্রসঙ্গে প্যানেল প্রকাশ না করা হলে পর্ষদ কি কাউকে আড়াল করতে চাইছে, এই প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা। একই সঙ্গে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন 94 জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। এজেন্সির হানার মাঝেই অসুস্থ বাইরন, কেঁদে ফেললেন বাবা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয় করে হানা চলছে। বুধবার সকাল থেকে প্রায় 12 ঘন্টা হতে পার চলেছে, এখনও তদন্তকারীরা বিধায়কের বাড়িতে। লাগাতার অভিযান, বাইরন অসুস্থ হয়ে পড়লেন বলে খবর। এইদিকে এই ঘটনায় বাইরন বিশ্বাসের বাবা বাবর আলী বিশ্বাসের অনুমান রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই দিন সাংবাদিকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে কার্যত ভেঙে পড়লেন বাবর আলী বিশ্বাস এবং জানান তার সঙ্গেও কথা হয়েছে তদন্তকারীদের। বাইরনের বাবা
বাবর আলীর কথায় আমি সেই রকম বলতে পারবো না, এবং তবে হতে পারে যে আমার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ওনারা আমার সঙ্গেও কথা বলছেন আমরা জানি আপনি খুব ভালো লোক, বাবার মতোই আপনি। এইদিকে টানা আয়কর দপ্তরে হানার মুখে বাইরন বিশ্বাস এই দিন বিকেলে অসুস্থ হয়ে পড়লেন বলে খবর। তাকে দেখতে আনা হয় তারই হাসপাতালের চিকিৎসকদের, এবং মানসিক চাপে এমনটাই ঘটে থাকতে পারে বলে মনে করছেন এলাকার লোকজনেরা। প্রসঙ্গত এই দিন শমশেরগঞ্জের ধুলিয়ানে বাইরনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল, এবং যদিও এই বাড়ি বাইরন বিশ্বাসের বাবার নামে বলে সূত্রে